আজ আমরা কথা বলছি মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা নিয়ে। মানে আমাদের হাতে বেশ কিছু ইন্টারেস্টিং লেখা এসছে এই ক্লাসিক উপন্যাসটা নিয়ে। ১৯৩৬ সালের লেখা, কিন্তু আজও প্রাসঙ্গিক। ঠিক। তো আজকে আমরা একটু গভীরে যাব, দেখব উৎসগুলো কি বলছে, এর মূল ভাব, চরিত্রগুলো নিয়ে, আর আজকের দিনেই বা কেন এটা এত গুরুত্বপূর্ণ। একদম। আচ্ছা, শুরুতেই ওই নামটা পুতুল নাচ, এই ব্যাপারটা আসলে কি? উৎসগুলো কি হাইলাইট করছে এখানে? দেখুন, উৎসগুলো বলছে যে মানিক বন্দ্যোপাধ্যায় আসলে দেখাতে চেয়েছেন মানুষ যেন পরিস্থিতি আর সমাজের হাতে বাধা, যেন সুতোর টানে নাচছে। ওহ আচ্ছা, মানে নিজের ইচ্ছের তেমন দাম নেই। হ্যাঁ, অনেকটা সেরকমই। এটা শুধু একটা গ্রামের গল্প নয়, এর ভেতরে জীবনের একটা গভীর, হয়তো একটু কঠিন দর্শন আছে। বুঝেছি। আর উৎসগুলোতে গ্রামীণ জীবনের যে ছবিটা পাই, সেটা তো বেশ কঠিন বাস্তবতার, তাই না? দারিদ্র্য, বেকারত্ব। অবশ্যই, হতাশা, ভাঙা সংসার, সবকিছু মিলিয়ে একটা বেশ রুক্ষ ছবি। মূল চরিত্রগুলো, যেমন ধরুন ডাক্তার শশী প্রসাদ, তার ব্যাপারে কি বলছে উৎসগুলো? মেধাবী কিন্তু। হ্যাঁ, শশী মেধাবী, কিন্তু ভেতরে ভেতরে খুব দ্বিধাগ্রস্ত, অবসন্ন। উৎসগুলো তার এই ভেতরের যে শূন্যতাবোধ, সেটার ওপর খুব জোর দিয়েছে। আর কুসুম, শশীর স্ত্রী, কুসুমের চরিত্রটা খুব শক্তিশালী। তার যে একাকিত্ব, ভেতরের যন্ত্রণা, মানসিক চাপ, এগুলো যেন সেই সময়ের বাঙালি নারীর একটা প্রতিচ্ছবি খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে উৎসগুলোতে। ঠিক। আর শশীর বন্ধু শ্রীপতি, তার কথাও কি এসেছে? হ্যাঁ, শ্রীপতির কথাও আছে। তার মাধ্যমে লেখক হয়তো দেখাতে চেয়েছেন যে ভালো মানুষই বা নিঃস্বার্থ থাকার চেষ্টাও অনেক সময় কেমন যেন জীবনের কাছে হেরে যায়, হতাশায় ডোবে। এই চরিত্রগুলোর মধ্যে দিয়ে তাহলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মনের ভেতরের টানাপোড়নটা ধরতে চেয়েছেন মানিক, তাই তো? একদম। আর শুধু তাই নয়, উৎসগুলো বলছে মানিক কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে সমাজের শ্রেণীবিভাজন, গরিব আর মধ্যবিত্তের লড়াই, টাকার অভাব, এগুলো নিয়ে খুব সরাসরি কথা বলেছেন। যে এটা কি খুব বিরল ছিল সেই সময়ের সাহিত্যে? হ্যাঁ, বেশ বিরল। এতটা খোলাখুলিভাবে আর্থিক অনটন কিভাবে মানুষের সম্পর্ক, তার নৈতিকতা, স্বপ্ন সবকিছুকে প্রভাবিত করে সেটা দেখানো। শুধু বাইরের দারিদ্র্য নয়, ভেতরের মানসিক দারিদ্র্য নিয়েও কথা বলেছেন। ঠিক। অবিশ্বাস, দাম্পত্য জীবনে ভরসার অভাব, মানসিক দূরত্ব, এই সূক্ষ্ম মনস্তাত্ত্বিক দিকগুলো যেভাবে তিনি বিশ্লেষণ করেছেন, সেটা সেই সময় দাঁড়িয়ে সত্যি নতুন। উৎসগুলো বলছে মানিক এখানে প্রথম বাংলা সাহিত্যে দৈনন্দিন জীবনের ছোট ছোট হতাশা, চেপে রাখা ইচ্ছে, এইগুলোকে মনস্তাত্ত্বিক দিক থেকে খুব গুরুত্ব দিয়েছিলেন। হ্যাঁ, বলা যেতে পারে আগের লেখকদের মধ্যে এই গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা এতটা প্রত্যক্ষ ছিল না। তার শুধু সামাজিক ছবি আঁকা নয়, চরিত্রের ভেতরের জটিল মনটাকে দেখানোতেই তার আসল কৃতিত্ব। ঠিক ধরেছেন। আর এখানেই তার লেখার জোর। ভাষাটা খুব বাস্তব, সংলাপগুলো একদম জীবন্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ, পড়লে মনে হয় চোখের সামনে ঘটছে সব। কোনো রকম রোমান্টিকতার আড়াল নেই, একেবারে রুক্ষ বাস্তব। এটা সেই সময়ের জন্য বেশ সাহসী একটা পদক্ষেপ ছিল। তাহলে যদি সারসংক্ষেপ করি, মূল কথাটা কি এই দাঁড়াচ্ছে যে মানুষ আসলে পরিস্থিতির দাস, পুতুলের মতো। এটাই কি মূল বার্তা? উৎসগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে। মানুষ যেন কোনো এক বৃহত্তর শক্তির হাতে বাধা, নিজের ইচ্ছের বিরুদ্ধে তাকে চালিত হতে হচ্ছে। সেজন্যই কি উপন্যাসটাকে একটা সময়ের দলিল বলা হচ্ছে? হ্যাঁ, কারণ এটা শুধু একটা গল্প নয়, এটা সেই সময়কার সমাজ, মানুষের ভেতরের লড়াই সবটা ধরে রেখেছে। চরিত্রগুলোর যে মানসিক দ্বন্দ্ব, সমাজের যে কঠিন রূপ, এগুলো আজও আমাদের ভাবায়। সত্যি ভীষণ প্রাসঙ্গিক। তাহলে শেষ প্রশ্নটা বোধহয় এটাই থেকে যায়, তাই না? বলুন। এই যে জীবনের টানাপোড়েন, যেখানে মানুষ যেন পরিস্থিতির শিকার, এই ধারণাটা আজকের পৃথিবীতে কতটা সত্যি? আমরা কি আজও কোনো না কোনো অদৃশ্য সুতোর টানে চলছি না? এই প্রশ্নটাই হয়তো মানিক বন্দ্যোপাধ্যায়ের এই ক্লাসিক উপন্যাসের সবচেয়ে বড় লেগেসি।